আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। কালকে যমুনাতে যে নৈশভোজের আয়োজন হয়েছিল, সেই নৈশভোজ কি ভোজের জন্য নাকি নিজেদের আত্মরক্ষার পথ তৈরি করার জন্য একটা আয়োজন? এখন আপনাদের মনে নানান রকম সন্দেহ থাকতে পারে যে এই যে কাণ্ড কারখানা ঘটছে, এই কাণ্ড কারখানায় কি কি আলোচনা হতে পারে। এখন দেখুন, মোহাম্মদ ইউনূস, আমি বরাবরই বলেছি, মোহাম্মদ ইউনূসের ছেড়ে যাওয়া জুতোয় এরা পা গলিয়ে দিয়েছে বিএনপি সরকার। মোহাম্মদ ইউনূসও এরকম যখন পেঁচে পড়তেন না, তখন সবাইকে নিয়ে একটা সর্বদল বৈঠক ডাকতেন, কি করা যায়, অমুক করা তমুক করা যায়, আলোচনা হলো, তারপর উনি ওনার মতোই কাজকর্ম করতেন। এক্ষেত্রেও তার পদাঙ্ক অনুসরণ করে আমাদের তারেক রহমান সাহেব সেই নৈশভোজের আয়োজন করেছেন, কি না শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ঠেকাতে হবে। এখন ঠেকাবেন কি করে? দেখুন, একটা রেজিম পরিবর্তন হয় সেটা হচ্ছে মানুষকে সঙ্গে নিয়ে। একটা বিপরীতমুখী একটা স্রোত যখন বয়, তখন সেখানে একটা রাষ্ট্র, বাইরের রাষ্ট্র, তারা অর্থ করে দিয়ে সেটাকে আরো শক্তিশালী করে রেজিম চেঞ্জটা করিয়ে দেয়। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে, যে তারা কি ভুল করেছে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে। তিনি অনেক দোষ করেছেন, তিনি নিজেও স্বীকার করেছেন, সরকার চালাতে গেলে ভুল ত্রুটি হয়ে থাকে। কিন্তু এবার আপনাদের আর সুযোগটা নেই, কারণ মানুষ আপনাদের সঙ্গে নেই। আপনারা যদি মনে করেন রেজিম চেঞ্জ করার ব্যাপারে পাকিস্তান আপনাদের সাহায্য করবে, পাকিস্তানের এখন যা অবস্থা, পাকিস্তান এদিক ওদিক চাইতে পারছে না। আর আমেরিকা তো ইরান নিয়ে ব্যস্ত আছে, ফেসে আছে বলবো না, ব্যস্ত আছে। সেটা একটা অন্য গল্প, সে আমি পরে বলবো। ইরানের যুদ্ধ কেন চালিয়ে যাচ্ছে সেই গল্প পরে বলবো। তো এখন তাহলে আপনাদের সাহায্য কে করবে? কে? তুর্কি। তুর্কির পেছনে গ্রিস এবং সাইপ্রাসকে লাগিয়ে দেওয়া হয়েছে, আমি আগেও বলেছি। তাহলে রয়ে গেল চীন। এই মুহূর্তে ভারতের সঙ্গে চীনের যা সম্পর্ক, এবং খুব সম্ভবত, আমি আগেও বলেছি, এখন আবার বলছি, শি জিনপিং এবং পুতিন একত্রে এই বছরেই এখানে আসবেন, মানে ভারতবর্ষে আসবেন। আপনাদের মনে আছে একটা সম্মেলনে তিন মূর্তি হাতে হাত দিয়ে গল্প করছে, আর শাহবাজ শরীফ বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। যেমন শাহবাজ শরীফ, তেমনি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা। এখন এই তিন মিলিত শক্তি, তাদের এখন প্রধান শত্রু হয়ে গেছে আমেরিকা। তাদেরকে বঙ্গোপসাগরের দিকে, ভারত মহাসাগরের দিকে আসতে দেবে না।
রাশিয়াও তো এর মধ্যে রয়েছে, ফলে আপনাদের সাহায্য করবে কে? রেজিম চেঞ্জ তো দূরের কথা, কেউ রেজিম চেঞ্জ করার জন্য আপনাদের টাকা পয়সা দেবে না, আর আপনাদের রেজিম চেঞ্জ করার ক্ষমতাও নেই। দেশের মানুষ যখন বিগড়ে যায় না, তখন আপনি তাকে আর সিধে করতে পারবেন না। তো আপাতত আপনাদের মিটিং যা যা হচ্ছে, নৈশভোজ শৈশভোজ, চিংড়ি, পোলাও, কাটলেট, হ্যাঁ, একেবারে খাসির দোরমা থেকে আরম্ভ করে সবকিছু তো খাওয়া হচ্ছে। যত না খাওয়া হচ্ছে তার থেকে বেশি টেনশন হচ্ছে, টেনশনে পেট ভরে যাচ্ছে। এই মুহূর্তে যা অবস্থা, আওয়ামী লীগ একেবারে সংগঠিত হয়ে তারা ভেতরে ভেতরে অপেক্ষা করছে, জাস্ট অপেক্ষা করছে। একটা সঠিক সময় আসবে যখন তারা দল বেঁধে ঝাঁপিয়ে পড়বে। এবং আমি এটাও বলে দিচ্ছি, শেখ হাসিনার ফেরার সময় কিন্তু ডিসেম্বর নয়, তার অনেক আগে, অনেক আগে। উনি ডিসেম্বর অব্দি অপেক্ষা করবেন না, একটা সময় নিয়ে রেখে দিয়েছেন ডিসেম্বর অব্দি, তার অনেক আগে। তবে হ্যাঁ, তার প্রাণের ঝুঁকি আছে, বিশেষ করে পাকিস্তান তাকে মারার চেষ্টা করছে, এই খবর আমাদের কাছে আছে। পাকিস্তান চাইছে শেখ পরিবারকে একেবারে বাংলাদেশের বুক থেকে সরিয়ে দিতে। কতটা সফল হবে, কতটা সফল হবে না, সে তো বিতর্কের বিষয়। কিন্তু ভারত যে নিরাপত্তা বলয় একটা তৈরি করছে, সে বলয় ভেঙে ঢোকা খুব মুশকিল। আর ভয় হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে। আওয়ামী লীগের ভেতরে যদি ঘাতক আওয়ামী লীগ গুপ্ত যদি ঢুকে থাকে, এবং যেভাবে ট্রেনিং করে দেওয়া হচ্ছে, সেখানে যদি একটা মানব বোমা বিস্ফোরণ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিপদ কিন্তু আছে। এটা ভারতবর্ষ শেখ হাসিনাকে জানিয়ে দিয়েছে। আচ্ছা, কালকে আপনাদের দেশে একটা খবর খুব রটেছে যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে আমাদের এখানে একটা সর্বদলীয় বৈঠক হয়েছে। খবরটা সম্পূর্ণ ভুল। আমাদের এখানে শেখ হাসিনা সর্বদল বৈঠক যে শনিবার দিন, রবিবার দিন হবে, সোমবার দিন বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে, রবিবার দিন হবে, এই কথা সবাই জানে, আমি ভিডিওতে বারবার বলেছি। সর্বদল বৈঠক তো ভেস্তেই গেল, সর্বদল বৈঠক তো কমপ্লিট হলো না। মোদি তো বেরিয়ে গেলেন এই নিটের পরীক্ষা সমীক্ষা নিয়ে, যেখানে সর্বদল বৈঠকই হলো না। আর সরকার আগেই বলে দিয়েছে, ডক্টর জয়শঙ্কর, যে হাসিনার ফেরার বিষয়টি তার নিজস্ব ব্যাপার, তাকে আশ্রয় দেওয়ার সময়তে আমাদের একটা সর্বদল বৈঠক হয়েছিল, তিনি নিজের সিদ্ধান্তে দেশে ফিরে যাবেন, ভারতের সেখানে কিছু করার নেই। আর এখানে সর্বদল বৈঠক টাকার কোনো অর্থও নেই। ফলে যে খবরটি আপনাদের ওখানে প্রচারিত হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে সর্বদল বৈঠক হয়েছে, এটা সর্বৈব মিথ্যে। এটা খুব ভবিষ্যতে প্রমাণ করবে। যদি হতো তাহলে আমি আপনাদের বলে দিতাম। তো যাই হোক, এরা যে ভয়ে কাঁপছে, গলা শুকিয়ে গেছে, সেটা এই যমুনার মিটিং এ আরো পরিষ্কার হয়ে গেল যে শিরদাঁড়ায় হিমেল স্রোত বইছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের 24-এর যে
গণ অভ্যুত্থান, এটির যে স্পার্ক বা স্ফুলিঙ্গ, এটি কোথা থেকে শুরু হয়েছিল, কোন ঘটনা বা কোন প্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিস্ফোরণ তৈরি হয়েছিল? আপনি যদি এরকম প্রশ্ন করেন তবে সবাই এক বাক্যে যেটি বলবে যে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র শহীদ আবু সাইদ, তার মর্মান্তিক মৃত্যু এবং মৃত্যুর আগে তার যে বীরত্ব এবং তার যে মরে যাওয়ার আকুতি, এই মরে যাওয়ার আকুতির মধ্যেই সমস্ত বাঙালি ওই সময়টিতে ওই রেজিমের বিরুদ্ধে মুক্তির যে স্বাদ সেটা পেয়েছিল। আবু সাইদ যেদিন মারা যান এবং এই দৃশ্য যখন আসে, আমি এটাকে নিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম এবং আমার এই যাবৎকালে সামাজিক মাধ্যমে যত স্ট্যাটাস আমি দিয়েছি বা যত লেখা দিয়েছি, ছবি দিয়েছি, তার মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেই ছবিটি এবং তার সঙ্গে যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো অন্যের হৃদয় কিভাবে ছুঁয়েছে আমি বলতে পারবো না, কিন্তু আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। আমি যা লিখেছিলাম, ছবিটা দিয়ে আমি যে বাক্যগুলো লিখেছিলাম আমার মনে নেই, কিন্তু প্রতিটি শব্দ লিখতে গিয়ে, প্রতিটি বাক্য লিখতে গিয়ে অঝরে কেঁদেছিলাম এবং আমার সে কান্না বন্ধ করে সম্বিত ফিরে পাওয়ার পর মোটামুটি আধা ঘন্টা পর আমি সেটা স্ট্যাটাসটা ছাড়তে পেরেছিলাম। তো এই ছিল আমার অনুভূতি। এরপর আন্দোলন তুঙ্গে গেল, একটার পর একটা ঘটনা ঘটতে থাকলো এবং আমি পুরোটা সময় মাঠে ছিলাম। আমার যতটুকু বোধ এবং বুদ্ধি আছে এই রাজনীতি নিয়ে বা এই সমাজটাকে আমি যেভাবে দেখে এসেছি, আবু সাইদের মৃত্যুর পরে আমার কাছে মনে হয়েছিল যে এই সরকার টিকবে না, অর্থাৎ শেখ হাসিনার সরকার টিকবে না এবং দে হ্যাভ টু গো। আমরা শুধু অপেক্ষা করছিলাম। এর কারণ হলো যে 69 গণ অভ্যুত্থান, শহীদ মতিউরের মৃত্যু, তারপরে এরশাদের যে পতন, সেই পতনের পূর্ব মুহূর্তে ডক্টর মিলনের মৃত্যু। তো শহীদ মতিউরের মৃত্যুটা দেখেছি আর শুনেছি, আর ডক্টর মিলনের যে মৃত্যু, এটি একেবারে নিজের চোখে দেখেছি। তারপরে কত দ্রুত ঘটনা পরিক্রমায় একের পর এক ঘটনা ঘটলো, কি করে ক্যান্টনমেন্ট জড়িত হয়ে পড়লো, কি করে সেনাবাহিনী এরশাদের বাইরে চলে গেল, ঠিক ওইরকম একটা দৃশ্য আমি দেখতে পাচ্ছিলাম। এবং সরকার পতনের আগে ঠিক 10 দিন আমি ইচ্ছে করে রাস্তাঘাটে ঘুরে বেরিয়েছি, দিনে এবং রাতে। আর এটা আমার জন্য খুব নিরাপদ ছিল এই কারণে যে আমার যে পরিচিত মুখের কারণে সরকারে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারাও ওইভাবে আক্রমণ হয়তো করতো না, আর যারা রাজপথে ছিল তারা তো বলতে গেলে সবাই আমার ভক্ত ছিলেন। যার জন্য প্রতিটি দৃশ্য আমি দেখার সুযোগ পেয়েছি। আবার পরবর্তীতে যখন বঙ্গভবনে শহীদ আবু সাইদের পরিবারকে ডেকে আনা হলো, তখন আরো নিশ্চিত হয়ে গেলাম যে একেবারে নিশ্চিতভাবে শেখ হাসিনা পতিত হচ্ছেন। কিন্তু যেদিন দেখলাম যে আওয়ামী লীগের কিছু লোকজন
আওয়ামী লীগের পতনের পরে কেউ শহীদ আবু সাঈদের টুপি বানিয়ে, কেউ শার্ট বানিয়ে বিতরণ করছে, কেউ বলছে উনি আমার মামাতো ভাই, কেউ বলছে উনি আমার ছাত্র, কেউ বলছে আমি ওনার অমুক তমুক ইত্যাদি বলে রীতিমতো একটা ব্যবসা 5ই আগস্টের পরে একটা ব্যবসা শুরু হয়ে গেল। আমি মনে করলাম যে আসলে আন্দোলনের যে রূপরেখা, শহীদ আবু সাঈদকে নিয়ে যে ধরনের ভাব এবং গাম্ভীর্য হওয়া দরকার ছিল সেটা আমরা করতে পারিনি। যেভাবে আমরা অতীতে সেলিমকে মনে রাখিনি, দেলোয়ারকে মনে রাখিনি, এরশাদ জামানার, দীপালি সাহাকে মনে রাখিনি, আমরা যেভাবে সালাম, রফিক, বরকত, জব্বারকে মনে রাখিনি, শুধু গানে মনে রেখেছি। কিন্তু আমাদের মধ্যে কোনো নাগরিক চেতনা এখনো পর্যন্ত জাগ্রত হয়নি যে দেখি সালাম, রফিক, বরকত, জব্বার এই নামগুলোর সাথে যে পরিবার জড়িত, সেই 1952 সালে ভাষা আন্দোলনে তারা যেভাবে রক্ত এই মাটিতে দিয়েছে, সেই রক্তের ধারক বাহকগুলো এখন কোন পর্যায়ে আছেন, বংশধররা কিভাবে আছেন। তো যে মাটি কখনো কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না জাতীয় বীরদের প্রতি, সে মাটিতে বীর পয়দা হয় না। এনিওয়ে, একজন শহীদ আবু সাঈদ পাওয়ার জন্য আমাদেরকে সেই 1990 থেকে একেবারে 2024 পর্যন্ত 34 বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। এটা হলো রিয়েলিটি। আবার কোন 34 বছর পরে এরকম আর একজন আবু সাঈদ এভাবে বুক ছিটিয়ে দাঁড়াবে জাতির জন্য, এটা আমরা জানি না। তো সেই আবু সাঈদকে আমরা আসলে কেউ ওন করতে পারিনি। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে গেলেন, তারপর সমন্বয়করা গেলেন, এবং ওখানে গিয়ে তারা যে ধরনের কাজকর্ম করলেন, কেউ চোখ পিট 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 করে কান্নার ভান করলেন, কেউ আপনার পিছনে যদি কারোর গালের উপর 2টা চড় মেরে বা পাছার উপরে যদি আচ্ছা মতো ব্যাত মারা হয়, কাত কাত কাত, কান্না কর কান্না কর, তখন মানুষ যেভাবে কান্নার অভিনয় করে বা পিছনে একটা গোকরা সাপ থাকে, ঠিক ওই রকম ভাবেও কেউ কাঁদতে পারেনি। এর কারণ হলো শহীদ আবু সাঈদের যে রক্ত, তার যে আত্মত্যাগ, এটা সাধারণ মানুষকে, যাকে বলা হয়, উদ্বেলিত করেছিল। কিন্তু কোনো অবস্থাতেই আন্দোলনের যারা সুবিধাভোগী, যারা মাখন পার্টি, যারা যাকে বলা হয় সেই মধু খাওয়া মৌমাছি, তাদের হৃদয়ে কখনো শহীদ আবু সাঈদ ঢুকতেও পারেননি, আর ঢুকবেও না। তো সেই দিক থেকে আমি যখন দেখলাম যে রংপুরে লোকজন যাচ্ছেন, নেতৃবৃন্দ যাচ্ছেন, এটা একটা জাস্ট একটা কথার কথা। আবার জামাতের লোক সেখানে যাচ্ছেন, তাদেরও একই অবস্থা। কোন জামাত, ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা জনাব তারেক রহমান সাহেব, বর্তমান সরকার, এই যে একটা শহীদের আত্মত্যাগ, তাকে ওন করা, এই বিষয়গুলোর জন্য যেটা হৃদয় দরকার, যে একটা ভালোবাসা দরকার, যেটা অনুভূতি দরকার, সেই জিনিসগুলো শহীদ আবু সাঈদের মৃত্যুর পরে তার পরিবারও দেখেনি, আমরাও দেখিনি। বরং তাকে নিয়ে যে কুশ্রী, যে বিশ্রী খেলাধুলা অতীতে হয়েছে এবং এখনো হয়েছে, সেটি হলো সে আন্দোলন করেছেন না করেননি, সে কি সৎ মানুষ ছিলেন না সন্ত্রাসী ছিলেন, পুলিশ তাকে গুলি করেছে না পুলিশকে সে গুলি করেছে। বিশ্বাস করেন, এই ধরনের কথা শুনলে নিজেকে এতটা হীনমন্য মনে হয়, এত ছোট মনে হয় যে এই ধরনের কথা শোনার পরে কোনো মানুষের আর দেশের জন্য কাজ করার আগ্রহ জাগবে না। ফলে আমাদের এই
নৈতিক চরিত্রের কারণে, আমাদের এই মন্দ চরিত্রের কারণে কি হলো, একটা আন্দোলনের বরকত, শহীদ আবু সাঈদের রক্ত, কিংবা তার সঙ্গে আরো যে 1400 মানুষের জীবন আসমানে চলে গেছে, 1400 মানুষের মৃতদেহ, লাশ মাটির সঙ্গে মিশে গেছে, আর তাদের রক্ত জবার মতো এই পৃথিবীর বুকে, আমাদের এই গাঙ্গেয় বদ্বীপে থোক থোক সেই পরিবেশ সৃষ্টি করেছে। সব কিছু কি আজকে মাত্র 2 বছরের মাথায় বৃথা যেতে বসেছে? কেন? আমরা কেন বলতে পারছি না যে আজ আমরা যারা ক্ষমতায় আছি, কিংবা এই বছর 2 আগে যারা ক্ষমতায় ছিল, বা এখন যারা ক্ষমতার পাদপীঠে লম্ফজম্প করছে, এদের একটা বিরাট অংশ, কেউ রয়ের পিছনে ঘুরেছে, কেউ ইন্ডিয়ান অ্যাম্বাসির পিছনে ঘুরেছে, কেউ আমেরিকান অ্যাম্বাসিডরের বাসায় দৌড়াদৌড়ি করেছে, এতটুকু সর্বোচ্চ। কেউ ডিজিএফআই, কেউ এনএসআই, কেউ এসবি অফিসে গিয়ে বসে থাকছে কিছু টাকার জন্য, নিরাপত্তার জন্য, অথবা তারা ডেকে পাঠিয়েছে তাদের কাছে হাজিরা দেওয়ার জন্য। এই নামগুলো, মানে সরকারের যারা কর্তা ব্যক্তি, তারা যদি বিভিন্ন এজেন্সিগুলো এইগুলো লিক করে দেয়, আপনি দেখবেন যে অনেক মানুষের কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। ইদানিং আপনি দেখুন যে জুলাই আগস্টের বিপ্লবের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়েছে। তারা কে আওয়ামী লীগের দোসর, কে আন্দোলন চায়নি, কে পিছন থেকে ছুরি মেরেছে, কে সম্মুখ সারির নেতা, এই কথাগুলো এখন এত বিশ্রী এবং বিকট ভাবে সামনে চলে আসছে। আপনি দেখবেন যে আন্দোলনের অনেক সম্মুখ সারির নেতাকে আগামী দিনে পথে ঘাটে, রাস্তায় ঘাটে অপমানিত এবং লাঞ্ছিত হতে দেখবেন। এবং যেন তেন লাঞ্ছনা নয়, দৃষ্টান্তমূলক লাঞ্ছনা। যারা এই গত 2 বছর যাবৎ বড় বড় কথা বলছে, এদের অনেককে দেখবেন তাদের প্রতিপক্ষ সাধারণ জনগণ, এমনকি তাদের শত্রু, মানে তাদেরকে আঘাত করতে পারা বা তাদেরকে অপমান করতে পারার মধ্যেই অনেকে বীরত্ব খুঁজে পাবেন। আর এই জিনিসটি হয়েছে এই যে শহীদ আবু সাঈদের মতো মানুষকে, তার রক্তকে, তার কর্তৃত্বকে আমরা ওন করতে পারিনি। ওন না করে আমরা আমাদের নিজেদের স্বার্থ, আপনি চিন্তা করেন যে একজন বিপ্লবী, জুলাই বিপ্লবী, কিংবা ধরুন এই সময়টাতে বিএনপির যারা লোকজন বা জামাতের যারা লোকজন, যাদের ঠিক শেখ হাসিনার জামানাতে বাড়ি গাড়ি কিচ্ছু ছিল না, যারা বনেদি ব্যবসায়ী ছিল, তাদের কারো ব্যবসা বাণিজ্য ছিল না, সব পথের ফকির হয়ে গিয়েছিলেন। মাত্র 2 বছরের ব্যবধানে আপনি দেখুন তাদের গায়ের রং, পোশাক, গাড়ি, বাড়ি থেকে শুরু করে পুরো আচরণ পরিবর্তন হয়ে গেছে। আওয়ামী লীগের যারা লোকজন কন্টিনিউয়াসলি 17 বছর 18 বছর ধরে তারা যে দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, আপনি যদি টালি করেন, আপনি যদি গ্রাফ করেন, তাহলে দেখতে পাবেন যে গত 2 বছরে এমন সব লোক দুর্নীতি করেছে যারা ভাত খেতে পারত না, এমন সব লোক গাড়ি বাড়ির মালিক হয়েছে যাদের একটি সাইকেল কেনার পয়সা ছিল না, এমন সব মানুষ যারা একটা সাব ইন্সপেক্টর তো দূরের কথা, কনস্টেবলকে স্যার ডাকার মতো অবস্থায় ছিল, তারা এখন অনেকেই সেনাবাহিনীর প্রধান, আইজি সাহেবকে পারলে কান মলে দেয়, তাদেরকে গালাগালি করে তাদের মানে রাগ কমে না। তাদের ভাবসাব দেখলে মনে হয় তারা যদি এই সমস্ত বড় বড় কর্তা যারা আছে তাদের কানটা মলে দিতে পারে,
তাহলে তাদের মোটামুটি ক্রোধ নিষ্পেষিত হয়, ক্রোধ অবদমিত হয়। তো সেই দিক থেকে যে পুরো সমাজের মধ্যে একটা উথাল পাথাল, কে প্রধানমন্ত্রী, কে শিক্ষামন্ত্রী, কে আইজি, এ সকল বিষয় পাত্তা দেওয়া, গণনা করা, এই জিনিসগুলো এখন এই জনগণের মধ্যে দেখা যাচ্ছে না। যে যার মতো আইন ভাঙছে এবং যে যার মতো করে নেতা বানাচ্ছে। আপনি চিন্তা করুন, অনেকগুলো মানুষ, আপনি এই যে মাহফুজ যে উপদেষ্টা ছিলেন, বিশ্বাস করেন এই মাহফুজ কোত্থেকে এলো? এই নির্বাচনের আগে তাকে আমরা দেখেছি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মাহফুজ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আবার আন্দোলন যখন হলো জুলাই এবং আগস্ট মাসে 2024-এ, তখন আপনি একটু সজীব ভুঁইয়ার দিকে তাকান, নাহিদকে তাকান, এদিকে দেখা গেছে, কিন্তু মাহফুজকে আপনি কোথায় দেখেছেন? আপনি দেখুন তো যে 2024 সনের জুন জুলাই মাসে আপনি হাদিকে কোথায় দেখেছেন? এরপরে এখন টেলিভিশন টকশোতে এসে বড় বড় কথা বলছে এবং পুরো জাতির মানে মস্তিষ্ক এলোমেলো করে দিচ্ছে। তাদের কথা, আচরণ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে মানে আমরা যে একটা বিকৃত জাতি, আমাদের মাথার উপরে যদি এক বস্তা মানে কুকুরের আবর্জনা আমাদের মাথার উপর দিয়ে দেওয়া হয় এবং পিছনে যদি বলা হয় যে এই আবর্জনা নিয়ে সামনে গিয়ে খাবি, আদারওয়াইজ তোকে গুলি করা হবে, জীবন রক্ষার তাগিদে আমরা যে সেই কুকুরের আবর্জনা বা আরো দুর্গন্ধযুক্ত তেলাপোকার আবর্জনা, মনুষ্য মল, এগুলো মাথায় করে নিয়ে ওদের কথা মতো আমরা খেতে পারি, তার চাইতেও জঘন্য হলো এখন আমাদের এই সমাজে কাউকে কাউকে আমরা নেতা হিসেবে দেখছি, কাউকে কাউকে আমরা বক্তা হিসেবে দেখছি, কাউকে কাউকে আমরা জাতির কর্ণধার হিসেবে দেখছি এবং আমাদেরকে বাধ্য করা হচ্ছে। এই যে আমাদের অবদমন, এদেরকে মেনে নেওয়ার চাইতে একটা ঘৃণিত পশু, হারাম পশু, তাদের নেতৃত্ব মেনে নেওয়া, তাদেরকে স্যালুট করা, তাদেরকে লেফট রাইট, তারা আমাদের সামনে লেফট রাইট করবে আর আমরা তাদের পা ধরে বসে থাকবো, এটা অনেক সম্মানের। এখানে মানুষ পচলে যে কত খারাপ হয়, মানুষ উচ্ছন্নে গেলে যে কত খারাপ হয়, তা সাম্প্রতিক সময় আমরা অসংখ্য মানুষের, আমরা হয়তো টেলিভিশনে বা ঢাকাতে এরকম সংখ্যা দেখি 10-12 জন, কিন্তু সারা বাংলাদেশে এদের সংখ্যা হয়ে গেছে 10-12 লাখ। এই 10-12 লাখ মানুষ, যাদের কারো কারো বয়স 15 বছর, কারো কারো বয়স হয়তো 90 বছর, এরা শিক্ষকদের পেটাচ্ছে, এরা শিক্ষকদের মারছে, এরা ওসিকে পেটাচ্ছে, এরা ডিসিকে ধাক্কা দিচ্ছে, এরা মন্ত্রী এমপি থেকে শুরু করে কোনো কিছু মানছে না, হারাম হালাল বলতে কোনো জিনিস নেই। আর এই জিনিসগুলো যে শুরুটা হয়েছে সেটা হলো এই যে আমরা ওয়াম্মা বিনিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস, একটা বিপ্লব আল্লাহ আমাদেরকে সফল করে দিয়েছেন, আর এই বিপ্লবে রক্ত দেওয়ার জন্য শহীদ আবু সাইদের মতো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যার সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। এই শহীদ আবু সাইদ কোনো নেতা নন, সে বাংলাদেশে এমন কোনো কেউ কেটা নন, কিন্তু কোথা থেকে এসে সব নেতাদের নেতা হয়ে তিনি বুক চিতিয়ে দিলেন জাতির জন্য। একে আল্লাহ পাঠিয়েছিলেন, আর আল্লাহর পাঠানো সেই নিয়ামতকে আমরা আমাদের দুর্নীতি দ্বারা, অনিয়ম দ্বারা, অবাধ্যতা দ্বারা
আমাদের অপকর্ম দ্বারা এমন ভাবে তছনছ করে দিচ্ছি, ফলে অভিশাপের যে রাহু গ্রাস পুরো জাতিকে যেভাবে গ্রাস করেছে, একমাত্র আল্লাহই জানেন এই রাহু গ্রাস থেকে আমরা কবে রক্ষা পাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।